সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরএম কনসালটেন্সি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে এই রিটার্ন সাবমিশন টিউটোরিয়াল ভিডিওটি শুরু করছি। ভিডিওতে থাকছে স্যালারিস পারসন কিভাবে ই রিটার্ন ফাইলিং করবেন এবং ট্যাক্স পেমেন্ট কিভাবে দেবেন। তাহলে চলুন আমরা শুরু করি। আপনারা ই রিটার্ন ফাইলিং করার জন্য ই রিটার্নের যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব। সেখান থেকে আপনারা ক্লিক করলেই এরকম একটা উইন্ডোজ পেজ চলে আসবে এবং সেখানে আপনারা লগ ইন করবেন এবং কিভাবে আপনারা এই রিটার্ন রেজিস্ট্রেশন করবেন আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সকে আমি দিয়ে দেব। সেখান থেকে আপনারা দেখে নেবেন। সো লগ ইন করার পরে আপনারা এরকম একটা উইন্ডোজ পেজ দেখতে পাবেন, যেখানে বাম পাশে আপনারা দেখতে পাবেন হোম, দেন সাবমিশন, দেন রেগুলার ই রিটার্ন। আমরা এই রেগুলার ই রিটার্নে ক্লিক করে আমাদের রিটার্নটা ফাইলিং করব। এখানে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে আপনারা অ্যাসেসমেন্ট ইনফরমেশন সম্পর্কে কিছু দেখতে পারবেন, যেখানে রয়েছে রিটার্ন স্কিম সেলফ, যেহেতু এটা নিচে দেওয়া হচ্ছে। অ্যাসেসমেন্ট ইয়ার 25-26 হবে। ওকে, এগুলো এই দুটো কিন্তু অটোমেটিক থেকে যাবে। ইনকাম ইয়ারে এখানে আমি একটু বলে রাখি, এখানে রয়েছে জুলাইয়ের 1 তারিখ 2024 থেকে 30 জুন 2025, মানে একটি অর্থ বছর। ওকে, 12 মাস। কিন্তু দেখা যায় অনেকের কিন্তু চাকরিকালীন তার 6 মাস রয়েছে বা 8 মাস রয়েছে, 10 মাস রয়েছে। তখন কি করবে সে, মনে করুন সে এখানে রয়েছে জুলাই, কিন্তু সে মনে করেন শুরু করছে অক্টোবর থেকে, তখন সে এখানে এই জুলাইয়ের না দিয়ে সে দেবে কোন মাস থেকে, অক্টোবর মাস থেকে সে চাকরি শুরু করছে। তাহলে এভাবে সে ফাইলিং করবে। যেহেতু আমি এটা 12 মাসে দেখাচ্ছি, সো এখানে আমি জুলাইয়ের 1 তারিখ থেকে আমি দেখাচ্ছি। ওকে, এখানে আমি দেখাবো যে কাদের যে জিরো রিটার্ন থাকবে বা কারা ট্যাক্স দেবে, এটা ফাইলিং করে মাধ্যমে আপনাদের একটু বুঝিয়ে দেব। মূলত আজকের রিটার্নটি দেখাচ্ছি যাদের ট্যাক্সেবল ইনকাম রয়েছে, যারা ট্যাক্স পেমেন্ট করছে, স্যালারিস পারসন, তাদের জন্য আজকের ভিডিওটি। সো দেন রেসিডেন্সিয়াল যে স্ট্যাটাস রয়েছে সেখানে রেসিডেন্ট থাকবে, যেহেতু বাংলাদেশের নাগরিক। যদি বাংলাদেশের নাগরিক না হয় তখন নন রেসিডেন্ট এখানে চলে আসবে। দেন নিচে রয়েছে ট্যাক্স এক্সাম্পটেড। ওকে, এখানে বিষয়টি একটু বলে রাখি, এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সাম্পটেড ফ্রম ট্যাক্স, যেমন হচ্ছে রেমিটেন্স ইনকাম। এই রেমিটেন্স ইনকাম সম্পর্কে আমার অ্যানাদার ভিডিও রয়েছে, ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। আমি এখানে আজকে দেখাচ্ছি হেড অফ ইনকামের পার্ট। ওকে, এখানে দেখুন অনেকগুলো ইনকাম পার্ট রয়েছে। ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, এখানে হচ্ছে যারা স্যালারিস পারসন তাদের জন্য এখানে ক্লিক করা হবে। আমি আগে থেকে এখানে ক্লিক করে রেখেছি, যাতে খুব কম সময়ের মধ্যে আপনাদের কাঙ্ক্ষিত টিউটোরিয়াল ভিডিওটি আমি যেন প্রকাশ করতে পারি, যাতে আপনারা খুব অল্প সময়ের ভিতরে আপনার রিটার্নটা কীভাবে ফাইলিং করবেন সেটা শিখতে পারেন, যেগুলো আমি আগে থেকে এভাবে ফাইলিং করে রেখেছি। দেন আপনার যদি ইনকাম ফ্রম রেন্ট থাকে, অর্থাৎ আপনার চাকরির পাশাপাশি যদি হাউস রেন্ট ইনকাম থাকে, তখন এখানে ক্লিক করে আপনারা ফাইলিং করতে পারবেন। এই ধরনের ভিডিও রয়েছে আমার ভিডিওর প্লেলিস্ট থেকে আপনারা দেখে নিতে পারেন। ইনকাম ফ্রম এগ্রিকালচার, সেখান থেকেও আপনারা ইনকাম করলে আপনারা এখানে ক্লিক করে ফাইলিং করবেন। ইনকাম ফ্রম বিজনেস, বিজনেস থেকে কিভাবে আপনারা ইনকাম করলে রিটার্নে ফাইলিং করবেন সেই বিষয়ে আমার ভিডিও রয়েছে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। ক্যাপিটাল গেন, একটা ল্যান্ড আপনি কিনেছেন এবং পারচেস করেছেন এবং সেল করেছেন, সেক্ষেত্রে আপনার কি ক্যাপিটাল গেইন আসলো এবং কিভাবে আপনারা ফাইলিং করবেন সেটা এখানে ক্লিক করে আপনারা দেখবেন, আমার অ্যানাদার ভিডিও রয়েছে। ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট, যেখানে বোঝাচ্ছে সঞ্চয়পত্র থেকে ইনকাম, ডিপিএস থেকে ইনকাম, এফডিআর থেকে ইনকাম, আপনার হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট থেকে ইনকাম, এখানে আপনারা ক্লিক করে সেগুলো ফাইলিং করবেন। ইনকাম ফ্রম আদার সোর্স, যেমন হচ্ছে বিভিন্ন ডিভিডেন্ড থেকে ইনকাম থাকতে পারে বা অন্যান্য যেগুলো ইনকাম রয়েছে, যেগুলো এই কয়টার ভিতরে আওতাধীন নয়, সেগুলো এই ইনকাম ফ্রম আদার সোর্সে চলে আসবে। ওকে, দেন আমি যাব ভলেন্টারি ডিসক্লোজার অফ ইনকাম, এখানে যেহেতু আমার নাই কোনো, ঠিক আছে, এই ব্যক্তির, সো আমি এখানে স্কিপ করে যাব। দেন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে অ্যানাদার যে একটা এডিশনাল ইনফরমেশন রয়েছে সেখানে আমরা চলে আসবো। এখানে আমি যার, ঠিক আছে, রিটার্নটি ফাইলিং করছি সে হচ্ছে একটা ঢাকা সাউথ সিটি কর্পোরেশনের আন্ডারে, সো এখানে আমি সাউথ সিটি কর্পোরেশন আন্ডারে আমি দিয়েছি। এখানে একটু বলে রাখি, ঢাকা সাউথ সিটি কর্পোরেশনের আন্ডারে যদি কেউ ট্যাক্স রিটার্ন ফাইলিং করে তার মিনিমাম ট্যাক্স হবে 5,000 টাকা। ঢাকা সাউথ সিটি, ঢাকা নর্থ সিটি, ঠিক আছে, এবং চিটাগাং সিটি, এবং সে যদি আদার সিটি কর্পোরেশন আন্ডারে হয়ে থাকে তখন তার 4,000 টাকা মিনিমাম ট্যাক্স তার দিতে হবে।
এবং এই যে 4টা অপশন ব্যতিরেকে অন্য কোনো এরিয়ার মধ্যে যদি তার হয় ট্যাক্স রিটার্ন বা ট্যাক্স জোন, তখন সেক্ষেত্রে তার ৩,০০০ টাকা পড়বে মিনিমাম ট্যাক্স। ওকে। দেন রয়েছে ট্যাক্স রিবেট। ট্যাক্স রিবেট বলতে এখানে ডিপিএসএ থেকে ১,২০,০০০, সঞ্চয়পত্র থেকে ৫ লাখ, এই ধরনের যে ট্যাক্স রিবেট হয় সেই রিবেটটা সেই অপরচুনিটি পাওয়ার জন্য সে ইয়েস সেখানে ক্লিক করতে হবে। যদি না থাকে তখন নো দেবে। যেহেতু তার রয়েছে সেজন্য আমি ইয়েস দিয়েছি। দেন রয়েছে এখানে আইটি 10B রিকোয়ারমেন্টস, মানে আপনার সম্পত্তি আপনার কীরকম রয়েছে সেগুলো একটা বেসিক একটা ইনফরমেশন এখানে চাচ্ছে। আপনার যদি ৫০ লাখের উপরে যদি আপনার গ্রোস ওয়েলথ হয় তখন এখানে ইএস ক্লিক দেবেন, অন্যথায় নো থাকবে। যদি আপনার মোটর কার থাকে তখন এখানে ইএস দেবেন। ওকে। দেন হচ্ছে ওন অফশোর প্রপার্টি যদি থাকে তখন ইএস দেবেন, অন্যথায় নো। শেয়ার হোল্ডার ডাইরেক্টর অফ এ কোম্পানি যদি থাকে ইয়েস অথবা নো দেবেন। হ্যাভ এনি হাউস প্রপার্টি, আপনার যদি হাউস প্রপার্টি যদি থাকে তখন ইয়েস দেবেন। আইটি 10B মে নট বি ম্যান্ডেটরি স্টিল ওয়ান্ট টু সাবমিট, এখানে অবশ্যই আপনার সাবমিট দেবেন অর্থাৎ ইয়েস ক্লিক করবেন। দেন কন্টিনিউতে আমরা ক্লিক করব। দেন আমাদের ইনকাম পার্টে এখানে চলে আসবে। এখানে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, এই ব্যক্তি যেহেতু স্যালারিস পারসন, সে একজন এবিসি কোম্পানিতে জব করে, সে তো প্রাইভেট, ঠিক আছে, প্রাইভেট জব হোল্ডার। সে যদি সরকারি জব হোল্ডার হয় এবং সরকারি জব হোল্ডারের মধ্যে তার যদি আই ব্যাস প্লাস প্লাসের আন্ডারে যদি স্যালারি সে পেয়ে থাকে তখন এখানে সে ক্লিক করবে। যদি আই ব্যাস প্লাস প্লাসের যদি তার স্যালারি যদি না হয় কিন্তু সরকারি জব করে তখন এই পার্টে চলে আসবে। ওকে। সো আমি এখানে প্রাইভেট দিয়েছি কারণ সে একটা প্রাইভেট কোম্পানিতে জব করে অ্যাজ এ ম্যানেজার হিসেবে, সেগুলো আমি এখানে রেজিস্ট্রেশন দিয়ে দিচ্ছি। দেন নিচে রয়েছে আপনার যে বেসিক স্যালারি, তার এই এক অর্থ বছরের টোটাল বেসিক স্যালারি এটা আমি দিয়েছি। এটা আমি কীভাবে দিয়েছি, তার যে কোম্পানি থেকে যে ট্যাক্স রিটার্নের জন্য একটা স্যালারি সার্টিফিকেট দিয়েছে সেখানে কিন্তু টোটাল রয়েছে বেসিক স্যালারি কত, হাউস রেন্ট কত, এখানে আমি সম্পূর্ণ ইনপুট করেছি। মেডিকেল অ্যালাউন্স কত, এর কিন্তু একটা বছরে তার টোটাল স্যালারি, ঠিক আছে। কনভেন্স অ্যালাউন্স কত সেটা আমি দিয়েছি এবং সে ফেস্টিভ্যাল বোনাস পায় বছরে 2টি, টোটাল যোগফল এখানে দিয়েছি। দেন আপনারা সেভ ড্রাফটে দেবেন। দেওয়ার পরে আপনারা এমপ্লয়মেন্ট সামারি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবে, দেখেন এখানে ইন ডিটেল চলে এসেছে, ঠিক আছে। তার টোটাল রেগুলার ইনকাম মানে একটা বছরের কত ৭,৭৭,০০০। এই যে টোটাল যে অ্যামাউন্টটা চলে আসলো তার স্যালারিটা, এটা কিন্তু আপনার স্যালারি সার্টিফিকেটের যে টোটাল সামেশন রয়েছে সেটা এখানে আপনারা দেখে নেবেন। এখানে আপনি বলে রাখি তার কিন্তু প্রভিডেন্ট ফান্ড থাকতে পারত, এখানে কিন্তু তার প্রভিডেন্ট ফান্ড নেই, ঠিক আছে। প্রভিডেন্ট ফান্ড যদি থাকে তখন তো সেখানে ইনপুট করতে হতো। ওকে। এখন আমরা একটু বুঝে নেই সে কি ট্যাক্স দেবে কি দেবে না এবং কত দিতে পারে। টোটাল অ্যামাউন্ট যেহেতু ৭,৭৭,০০০, হ্যাঁ, এখান থেকে আপনার 3 ভাগের 1 ভাগ আপনি কি এখান থেকে মাইনাস যাবে। টোটাল এক্সামটেড পাবে হচ্ছে কত, 3 ভাগের 1 ভাগ মানে 2,59,০০০ টাকা। তাহলে এই যে ৭,৭৭,০০০কে যদি 3 দিয়ে ভাগ দেওয়া হয় 1 ভাগ এটা আসে, আর বাকি 2 ভাগ হচ্ছে 5,18,০০০ টাকা। অর্থাৎ এই যে 5,18,০০০ টাকা, এই টাকাই হচ্ছে তার কি ট্যাক্সেবল অ্যামাউন্ট। এইটার উপর কিন্তু একটা ক্যালকুলেশন আসবে যে সে কত ট্যাক্স দেবে। এটা নিয়ে আমরা ভিডিওর শেষের দিকে একটু আলোচনা করব। তাহলে এই যে দেখুন সে একজন পুরুষ, তার 3.5 লাখ টাকার উপরে হচ্ছে তার কি ট্যাক্সেবল অ্যামাউন্ট রয়েছে, ইনকাম রয়েছে, সো সে ট্যাক্স দেবে। সে কত ট্যাক্স দেবে আমরা বিস্তারিত দেখব স্টেপ বাই স্টেপ। সো আমরা এখন যাব ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, যেখানে তার একটা ইন্টারেস্ট প্রফিট রয়েছে ব্যাংক থেকে এবং সেখানে কি করেছে এফডিআর করেছে অথবা টার্ম ডিপোজিট। ওকে, যেভাবে মনে করুন সে সিটি ব্যাংকে রয়েছে, গুলশান ব্রাঞ্চের সমস্ত দিয়েছি, অ্যাকাউন্ট নাম্বার আমি দিয়েছি। তার টোটাল ইন্টারেস্ট কত 34,777 টাকা। তার ব্যাংকের যে একটা মেনটেনেন্স চার্জ বা আপনার হচ্ছে অন্যান্য যেগুলো ফি থাকে 575 টাকা। তার টিডিএস রয়েছে 3,477 টাকা এবং এই স্টেটমেন্টে ব্যাংক স্টেটমেন্টে 30 জুন 2025-এ তার টোটাল ব্যালেন্স রয়েছে 3,46,000 টাকা। তাহলে এটা যে তার ইনকাম এই যে 34,000 এবং টিডিএস, এটা কিন্তু আমরা আবার কি করব, শেষে গিয়ে এটা কিন্তু আমরা ইনপুট দেব। ওকে। সো এখানে বলে রাখি তার টোটাল নেট ইনকাম তাহলে এখানে কত দাঁড়ালো 34,200
কি 2 টাকা। এটা কিভাবে আসলো? কিন্তু তার প্রফিট কত আসলো এখানে? 34,777 কিভাবে হইলো এটা? বিকজ এখানে তার এক্সপেন্স রয়েছে। এক্সপেন্সটা এখান থেকে এটা মাইনাস গেছে। ওকে। তার টিডিএস কত? 3,417 টাকা। ওকে। তাহলে আমাদের ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট পার্টটা আমরা সুন্দরভাবে ফাইলিং করে ফেললাম এবং ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট এটা আমরা ফাইলিং করে ফেললাম। তার আরও যদি থাকতে পারে তখন এখানে অ্যাড বাটনে ক্লিক করবেন। এখন আমি আরেকটু বলে রাখি, একজন ব্যক্তি সে কিন্তু ২ টা কোম্পানিতে জব করতে পারে। কোনো কোম্পানিতে ৪ মাস, কোনো কোম্পানিতে দেখা যায় ৮ মাস। এরকম যদি থাকে সেও কিন্তু এখানে অ্যাড এমপ্লয়মেন্ট বাটনে ক্লিক করে ২ টা কোম্পানির সেম এখানে যেমন দেখানো হয়েছে ২ টা কোম্পানির সেমভাবে কিন্তু সে কিন্তু ফাইলিং করবে। ওকে। দেন আমরা আসবো রিবেট পার্ট আমরা দেখাইলাম, ঠিক আছে? ওকে। ডিপোজিট পেনশন স্কিম এখানে আমি আরেকটু বলে রাখি যে সিটি ব্যাংকে তার একটা ডিপিএস রয়েছে, সে কি করে ১ বছরে ২১,০০০ টাকা সে একটা ডিপোজিট করেছে, ঠিক আছে? এই একটা এভাবে কিন্তু আমরা ফাইলিং করবেন, ঠিক আছে? এবং তার যদি আরও ডিপোজিট থাকে এখানে অ্যাড বাটনে ক্লিক করবেন, এখানে আপনি দেবেন কোন ব্যাংকে রয়েছে ডিপোজিট সেগুলো ইন ডিটেলস আপনার দিতে হবে। তার যদি একটা রয়েছে আমি একটাই রাখলাম। ওকে। এবং তার যদি একটা সঞ্চয়পত্র থাকে, ঠিক আছে? সেক্ষেত্রেও কিন্তু সে এখানে দেখাতে পারে। তার যদি প্রভিডেন্ট ফান্ড থাকে, এই যে রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড সেখানের মধ্যে সেখানে দেখাতে পারে। এবং তার যদি সরকারি জব হোল্ডার যদি হয় তারাও কিন্তু প্রভিডেন্ট ফান্ডটা তাদের এখানে চলে আসবে। যদি আপনার শেয়ারে ইনভেস্টমেন্ট থাকে এখানে কিন্তু সে ফাইলিং করতে পারে এবং সঞ্চয়পত্র আমি যেটা বললাম, ঠিক আছে? তখন এটাও কিন্তু এখানে সে সুন্দরভাবে ফাইলিং করতে পারবে। দেন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে আমরা নেক্সট পেজে চলে আসবো, ঠিক আছে? যেখানে এক্সপেন্ডিচার রয়েছে। এখানে এক্সপেন্ডিচার কিন্তু তার ইনকামের একটা সামঞ্জস্যপূর্ণ এখানে ফাইলিং করতে হবে। ওকে। অতিরিক্তও দেওয়া যাবে না, আবার বেশি অল্পও দেওয়া যাবে না। তার একটা সামঞ্জস্যপূর্ণ এখানে রাখতে হবে। তাহলে এক্সপেন্স ফর ফুড, ক্লোদিং বা আদার এসেনশিয়াল খরচে তার 3,40,000 দেখানো হয়েছে এবং অ্যাকোমোডেশন এক্সপেন্স 2,30,000 টাকা। এবং তার যে ইলেকট্রিসিটি বিল, গ্যাস, ওয়াটার এগুলোর যে খরচ সেটা আমি এখানে ফাইলিং করা হয়েছে। তার যে ফোন, ইন্টারনেট বা টিভি চ্যানেল এগুলোর জন্য ৩,০০০ টাকা এখানে অল্প পরিমাণ দেখানো হয়েছে। তার যদি ছেলেমেয়ে থাকে, যদি পড়াশোনার খরচ হয় সে এখানে দেখাতে পারে বা এনি আদার এক্সপেন্স যদি হয় এখানে সে দেখাতে পারে। যেমন হচ্ছে মেডিকেল ট্রিটমেন্টের জন্য খরচ হয়েছে তখন এখানে দিতে পারে বা নোট দিতে পারে, ঠিক আছে? এরকম। তার যে ফেস্টিভ্যাল যদি ইনকাম মানে খরচ থাকে তখন সে এখানে দিতে পারে, ঠিক আছে? কত হলো তার ফেস্টিভ্যাল খরচ। অ্যাকচুয়ালি এক্সপেন্স পারে মানে অ্যাকুরেট হয় না, তো এখানে একটা অ্যাজাম্পশন অনুযায়ী এখানে আমরা ফাইলিং করি যে আমার এক অর্থ বছরে কত খরচ হতে পারে, কিন্তু এখানে মাথায় রাখতে হবে একটা সামঞ্জস্যপূর্ণ যেন থাকে। এখানে তার যে ট্যাক্স এক্সপেন্স যে রয়েছে সেখানে এখানে দিতে পারে ৫,০০০ টাকা, ঠিক আছে? এটা কিন্তু এখানে ক্লিক করে পেমেন্ট অফ ট্যাক্স অ্যাট সোর্স এখানে ৫,০০০ টাকা ওইভাবে ফাইলিং করে দিতে পারে। তো এভাবে কিন্তু সে সুন্দরভাবে তার যে একটা অর্থ বছরে কী খাতে খরচ হয় সে এখানে সুন্দরভাবে দিতে পারে। ওকে। আমরা দেন সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে অ্যাসেট এবং লায়াবিলিটি পার্টে আমরা চলে আসবো। তার যদি এটা সেকেন্ড টাইম যদি ট্যাক্স রিটার্ন যদি সাবমিট করে থাকে তখন ইম্পোর্ট অ্যান্ড অটো ফিল এখানে ক্লিক করলে তার যে আগের অর্থ বছরের তার যে অ্যাসেট রয়েছে বা তার অন্যান্য যে ফাইলিং রয়েছে মানে ITTN, BB এই পার্টে তখন সবগুলো কিন্তু অটো চলে আসবে। একে তখন সে কী করবে ওই অর্থ বছরে আর কি রয়েছে আরও কি অ্যাড হবে সমস্ত আবার নতুনভাবে একটু ফাইলিং করে নেবে। ওকে। এখানে আমি একটু বলে রাখি তার যেহেতু সঞ্চয়পত্র নেই, ঠিক আছে? এখানে আসবে না। তার যদি ফিক্সড ডিপোজিট যদি এখানে যদি থাকে তখন সেটা আসবে। যেহেতু আমি ওখানে দেখাইছিলাম তার ফিক্সড ডিপোজিট রয়েছে, সেখানে ইনকাম রয়েছে। কিন্তু সে ওটা দেখা যাচ্ছে উইথড্র করে ফেলছে, নগদায়ন করে ফেলছে। সেক্ষেত্রে এখানে আর আসবে না। ওটা তাহলে কী আসবে? তার ক্যাশিং হ্যান্ডে চলে যাবে। ওকে। তার ডিপিএস রয়েছে একটা, এই ডিপিএসটা আমি এখানে ফাইলিং করেছি। ডিপিএসের ক্লোজিং ব্যালেন্সটা এখানে আসবে। কিন্তু আমরা যখন এই যে রিবেট পার্টে দেখাইছি সেখানে কি ওই অর্থ বছরে সে কতটুকু ইনভেস্ট করেছে এই রিবেট পার্টে কিন্তু আমরা ততটুকুই কিন্তু দেখাইছি, ঠিক আছে? তাহলে এই যে অ্যাসেট পার্টে তার ডিপিএস টোটাল ক্লোজিং ব্যালেন্সটা আমরা এখানে সুন্দরভাবে দেখাবো। দেন তার আর কি রয়েছে দেখুন গোল্ডে এখানে গিফট দেওয়া হয়েছে, এটা 10 ভরি দেখানো হয়েছে। এটা জিরো হলো কেন? কিন্তু বর্তমানে কিন্তু জিরো অনেকে মানে এনবিআররা বলে সবগুলো একটা ভ্যালু দেখাতে।
কিন্তু সে তো এনা অনেক আগে থেকেই তো জিরো দেখাচ্ছে, সো এখানে জিরোই রয়েছে, ঠিক আছে, এটা তেমন একটা সমস্যা হবে না। ফার্নিচার, ইকুইপমেন্ট, ইলেকট্রনিক্সের ক্ষেত্রে সে এটা পারচেস করেছে, দ্যাটস ওয়াই এখানে মাস্ট ভ্যালু দেখাতে হবে। ওকে, আপনি এটা পারচেস করেছেন কিন্তু এখানে ভ্যালু দেখালেন না, এরকম তো এক ধরনের একটা কি বল ভুল, রং প্রসেস। দেন ক্যাশ বা ফান্ড আউটসাইড বিজনেসের ক্ষেত্রে আপনার যদি ব্যাংকে যদি কোনো টাকা থাকে বা আপনার আয় থেকে টোটাল এক্সপেন্স বা টোটাল ইনভেস্টমেন্ট বাদ দেওয়ার পরে যে অ্যামাউন্টটা থাকে ওটা কিন্তু আপনার ক্যাশ ইন হ্যান্ডে রয়ে যাবে। ওকে, এখানে দেখুন তার ব্যাংকে সিটি ব্যাংকে রয়েছে এই অ্যাকাউন্টে ৩২,৫৯০ টাকা এবং বাকি যে টাকাগুলো রয়েছে ৬,১৫,৮২৫ টাকা তার ক্যাশ ইন হ্যান্ডে। ওকে, দেন আমরা তার দেখি লায়াবিলিটি মানে তার কোনো লোন নেই, ঠিক আছে। এখানে আদার আউটফ্লো বলতে এখানে কি বোঝাচ্ছে, তার যে খরচ অ্যানুয়াল লিভিং এক্সপেন্স সেই জিনিসটা এখানে চলে আসলো। এবং সে কোথা থেকে কোনো গিফট বা কন্ট্রিবিউশন সে করে নাই, সে এখানে কোনো কিছু নেই। ওকে, সোর্স অফ ফান্ড, এখানে যেমন সোর্স অফ ফান্ড বলতে তার ইনকামটা এখানে বোঝাচ্ছে। তার টোটাল ইনকামের ভিতরে ইনকাম শোন ইন রিটার্ন মানে ট্যাক্সেবল ইনকাম, ঠিক আছে, এত দেয়া আছে এবং ট্যাক্স এক্সামটেড যেটার উপরে কোনো ট্যাক্স ক্যালকুলেশন হবে না, সেটা হচ্ছে 2,59,000 টাকা এবং তার কোনো আদার কোনো রিসিপ্ট নেই, সেগুলো এখানে আসবে না। গত বছরে তার হচ্ছে নেটওয়ার্থ ছিল হচ্ছে 12,30,000 টাকা, সে এইটা কিন্তু চলে আসবে গত বছরটা। যদি তার এটা ফার্স্ট টাইম হয়ে থাকে তখন এখানে জিরো থাকবে, মানে জিরো তার দিতে হবে। এখানে দেখুন তার IT10BBর IT10BB এবং IT10B এই দুটো মিলিয়ে এখানে পার্টিকুলার যেটা সামারি রয়েছে সেটা এখানে দেখাচ্ছে যে গ্রস ওয়েলথ তার এই বছরে রয়েছে 14,14,202 টাকা। তার যেহেতু লোন নেই, ঠিক আছে, কোনো লায়াবিলিটি নেই, সেই জন্য এখানে জিরো আসলো। তাহলে নেটওয়ার্থ কত আসলো, নেটওয়ার্থ এটা চলে আসলো 14,14,202 টাকা। নেটওয়ার্থ অ্যাট দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম, গত বছরে তার কত ছিল 12,30,000, এই যে 12,30,000 গত বছরে তার নেটওয়ার্থ ছিল। চেঞ্জ ইন নেটওয়ার্থ এখানে কি প্লাস দেখাচ্ছে, মাইনাস না, তার মানে কি চেঞ্জ ইন নেটওয়ার্থ এখানে তার কি সম্পদ এখানে বৃদ্ধি পেয়েছে। এবং এখানে দেখুন আদার ফান্ড আউটফ্লো, এখানেও তার খরচটা বুঝাইছে, আউটফ্লো মানে টাকা চলে গেল, মানে খরচটা যেখানে এখানে চলে আসলো। ওকে, এখানে দেখুন টোটাল ফান্ড আউটফ্লো, টোটাল কত টাকা তার আউটফ্লো হয়ে গেল সেটা এখানে দেখাচ্ছে। এখানে কি দেখাচ্ছে, এখানে দেখুন এখানে 6 লাখ এবং 1 লাখ, 7 লাখ এবং 8, 9, 10, ঠিক আছে, তাহলে কত হলো এখানে 8,11,202 টাকা। এটা টোটাল হচ্ছে, এটা যোগ ফলে এখানে আসলো, ঠিক আছে, টোটাল আউটফ্লো। এবং সোর্স অফ ফান্ডে এখানে কি, সোর্স অফ ফান্ড বলতে এখানে কি বোঝাচ্ছে, তার টোটাল ইনকাম ক্যালকুলেশন করে এখানে জিনিসগুলো আসলো, ঠিক আছে। তো সোর্স অফ ফান্ড টোটাল 8,11,202 টাকা তার টোটাল ইনকাম। ওকে, এবং এখানে দেখুন এই দুটোর ভিতরে কোনো কি গ্যাপ নেই, ঠিক আছে, এবং এখানে আমরা ওইভাবে জিরো দেখিয়েছি, ঠিক আছে। ওকে, এরপর যদি আপনার কোনো কোশ্চেন থাকে আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ওকে, দেন আমরা 7 এখানে একটু বলে রাখি, ডিফারেন্স অলওয়েজ এখানে জিরো রাখতে হবে, সো মাচ ইম্পর্টেন্ট, আনা কিন্তু সাবমিট নেবে না। দেন 7 কন্টিনিউ বাটনে ক্লিক করে আমরা ট্যাক্স আমার পেমেন্ট পার্টে চলে আসবো, যেখানে হচ্ছে টোটাল ইনকামটা এখানে দেখাচ্ছে, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট 5,18,000 টাকা, যেটা হচ্ছে ট্যাক্সেবল ইনকাম। আর ট্যাক্স রিবেট তো এই যে 3 ভাগের 1 ভাগ তো রয়ে গেছে, ওটা আমি পরে দেখাচ্ছি, মানে পরে এখানে আসবে। ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট 34,202 টাকা, যেটা হচ্ছে তার যে ফিক্সড ডিপোজিট ছিল সেখান থেকে যার ইন্টারেস্ট পেয়েছিল, ইন্টারেস্ট প্রফিট ইনকাম এখানে আসলো। ওকে, তাহলে তার টোটাল ট্যাক্সেবল ইনকাম কত, 5,52,202 টাকা। এবং ট্যাক্স এক্সামটি ইনকাম কত ছিল, এই যে 3 ভাগের 1 ভাগ তার যে টোটাল স্যালারি ছিল, তাহলে এখানে কত 2,59,000 টাকা। তাহলে এখানে দেখুন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট যে ট্যাক্স ফ্রি, ঠিক আছে, যেখানে উপর ট্যাক্স আসবে না সেটা এটাই। দেন আমরা নিচে আটটু যাই, তাহলে আটটু বুঝতে পারবো যে ট্যাক্স ক্যালকুলেশনটা কীভাবে হলো। এখানে দেখুন গ্রোস ট্যাক্স বিফোর ট্যাক্স রিবেট, সে যে ইনভেস্টমেন্ট করেছিল ডিপিএস থেকে, ঠিক আছে, এবং সেই ক্ষেত্রে তার কি কি এখানে ট্যাক্স রিবেটটা আসলো, কত পার্সেন্ট আসলো সেটা এখানে কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছে। ওকে, এবং এই যে এই টাকাটা এটা হচ্ছে তার হচ্ছে অ্যাডভান্স, সে কিন্তু ট্যাক্স এর মানে প্রফিট
মানে তার ফিক্সড ডিপোজিট ছিল সেটার প্রফিটের যে ট্যাক্সটা আসে টিডিএস সেটা কিন্তু এই টিডিএস এটা। ওকে, তাই দুটো মূল্যে টোটাল কত হলো 15,278 টাকা। ওকে, কিন্তু এখানে দেখুন তার হচ্ছে ইনভেস্টমেন্টের উপর ইনভেস্টমেন্ট বলতে তার যে ডিপিএস ছিল ডিপিএস এর কিন্তু 15% কিন্তু রিপিট হিসেবে তার কিন্তু আসে সেই টাকাটা এটা 3,150 টাকা। ওকে, এখানে ধরুন তাহলে এখানে হিসেবে কি বলছে নেট ট্যাক্স আফটার ট্যাক্স রিবেট, তাহলে তার ট্যাক্স মানে কত থাকলো যে রিবেট পাওয়ার পরে। রিবেট বলতে যে ট্যাক্স রিবেটে যায় এই অংশটা তার বাদ যাবে। ঠিক আছে, তাহলে কি এখানে দেখুন এটা হচ্ছে তার টোটাল স্যালারির উপর যে ট্যাক্সটা এটা, আর এটা হচ্ছে তার কোনটা ওই যে আমি বললাম ফিক্সড ডিপোজিটের ওটার এগেনস্টে যে ট্যাক্সটা ওটা। তাহলে এই দুটো মিলে তার কত টোটাল ট্যাক্স দিতে হতো কত 15,278 টাকা। সে রিবেট পাচ্ছে কত 3,150 টাকা, মানে এটা থেকে এটা মাইনাস দেওয়ার পরে কিন্তু তার এটা আসলো 12,128 টাকা। ওকে, কিন্তু তার মিনিমাম ট্যাক্স কত 5,000 টাকা। তাহলে এই যে দেখেন এই দুইটার মধ্যে কোনটা বেস্ট, মানে কোনটা সবচেয়ে বড়, তাহলে কি 12,128 টাকা। তাহলে এই 12,128 টাকা তার মধ্যে ট্যাক্স দিতে হবে। ওকে, তাহলে এই ট্যাক্সটা সে কিভাবে দেবে, কাম টু দ্য মেইন পয়েন্ট। তাই টোটাল অ্যামাউন্ট পেয়েবল কত 12,128 টাকা। দেখুন আপনাদের স্যালারির যে একটা নিচে রয়েছে যেমন বিভিন্ন চালান রয়েছে 10টা বা 12টা বা 13টা, এখানে চালান রয়েছে, চালানের রেফারেন্স নাম্বার রয়েছে, যে রেফারেন্স নাম্বার ডেট রয়েছে, চালানের ডেট রয়েছে এবং ক্লেম অ্যামাউন্ট রয়েছে যে আপনার এগেনস্টে কত টাকা ট্যাক্স দেওয়া হলো। ঠিক আছে, এগুলো ইন ডিটেলস আপনি কীভাবে ফাইলিং করবেন সেটা আমি দেখাচ্ছি। আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু সময় নেবে যেহেতু এই সার্ভারটা একটু সময় নেয়। ক্লেম ট্যাক্স সোর্স এখানে আপনারা ক্লিক করবেন। আপনার যদি সরকারি ইনকাম হয় গভর্নমেন্ট জব হোল্ডার হন তখন আইবিএস প্লাস প্লাস এখানে ক্লিক করে আপনারা ফাইলিং করতে পারবেন। এখানে কত অ্যামাউন্টে আপনি ট্যাক্স দিচ্ছেন এনে কি অ্যামাউন্টটা বসাইয়ে আপনার সার্চ দেবেন সেখানে আপনার চলে আসবে। আপনার যদি প্রাইভেট হয় তখন হচ্ছে স্যালারি আদার্স এখানে ক্লিক করবেন। এখানে আপনার হচ্ছে কি আপনার যে কোম্পানির আপনার জন্য ট্যাক্স জমা দিয়েছে সেই কোম্পানির নাম এখানে হবে। তারপরে রেফারেন্স নাম্বার এটা হবে, ডেট এখানে দেবেন, চালান হবে এখানে এবং ডেট অফ চালান এখানে দেবেন এবং কত টাকা আপনার এগেনস্টে দেওয়া হয়েছে সেটা এখানে দেবেন, ক্লেম অ্যামাউন্ট এত দেবেন, কোন ব্যাংকের থ্রুতে দেওয়া হয়েছে এটা এবং ব্রাঞ্চ কত এটা আমি সমস্ত কিছু নিচে দেখুন এখানে ফাইলিং করে রেখেছি এভাবে। দেন আসা আপনারা ট্যাক্স পেমেন্ট এখানে ক্লিক করবেন, দেখুন টোটাল ট্যাক্স কত টাকা দেওয়া হলো এটা লেখা হয়েছে 12,420 টাকা। দেন আপনারা গো টু ই রিটার্নে আপনারা ক্লিক করবেন। ওকে, একটু সময় নেবে, ঠিক আছে এই লেজারটা। দেন আপনারা দেখুন এখানে টোটাল অ্যামাউন্ট পেয়েবল হচ্ছে 12,128 টাকা, আপনি দেওয়া হয়ে গেছে 12,420 টাকা। ঠিক আছে, এবং রিফান্ডেবল হচ্ছে 292 টাকা। দেন আপনারা কি করবেন প্রসেস টু অনলাইন রিটার্ন এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা টোটাল একটা ভিউ চলে আসবে। দেন আপনারা নিচে সাবমিট রিটার্নে এখানে ক্লিক করবেন। ঠিক আছে, সাবমিট রিটার্নে ক্লিক করলে দেন আছে কি ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন, তখন আপনার ইয়েস বাটনে ক্লিক করলে আপনার এই রিটার্নটা সম্পূর্ণ সাবমিট হয়ে যাবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আপনারা কোশ্চেন করুন এবং এই ভিডিওটি আপনার আশেপাশের লোকজনের সাথে শেয়ার করে দেন যাতে অন্যরাও উপকারিত হতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আরেকটি এরকম ইম্পর্টেন্ট টিউটোরিয়াল ভিডিওতে।